আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের সেই হুসেন প্রথম খণ্ড লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ নভেম্বর 1979 সাল। পার্ট 13। রাষ্ট্রপ্রধানের প্রাণ বিপন্ন এই খবর গোপন রাখার একান্ত প্রয়োজনীয়তা সম্পর্কে একবার নয় 3 বার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার কথা শুনে ক্রমশ দমে যেতে লাগলো ক্লদ রেবরমন। এরা চাইছে না, দাবি করছে যা সম্ভব নয় তাই। কোন পথে এগোবে সে? সূত্র কোথায়? অপরাধী সংগঠিত হয়নি এখনো, সূত্র আসবে কোত্থেকে? সাক্ষী তাও নেই। 2 সাক্ষীর একজন নাকি দুর্ঘটনাবশত মারা গেছে, আরেকজন OAS এর চিফ। তার অজ্ঞাত বাস সম্পর্কে কারো কোনো তথ্য জানা নেই। জানা থাকলেও লোকটার সাথে কথা বলার সুযোগ হতো না তার। থাকার মধ্যে আছে শুধু একটা নাম, তাও সেটা একটা ছদ্মনাম এবং নির্ঘাত পরিবর্তনশীল। দুনিয়ার যে কোনো জায়গায় থাকতে পারে এই লোক। কোথায় তাকে খুঁজবেন তিনি? রোগা পাতলা শরীরের ক্লদ রেবো অত্যন্ত সাধারণ চেহারার, সাধারণ পোশাকধারী, 50-উত্তীর্ণ একজন পৌঢ়, কিন্তু অসাধারণ প্রতিভাবান একজন পুলিশের সমস্ত গুণ তার মধ্যে পুরো মাত্রায় বিদ্যমান। ভদ্রলোক মৃদুভাষী, কথা বলার সময় তার হাবভাবে অদ্ভুত একটা বিনয় ফুটে ওঠে, কিন্তু তাকে যারা চেনে তারা জানে ন্যায় এবং সত্যের সমর্থনে তার মতো জেদি লোক প্রাঞ্চে আর দ্বিতীয়টি নেই। চেহারায় অত্যন্ত একটা দেবসুলভ সহনশীলতার ছাপ রয়েছে র্যাবোর। কোনো পরিস্থিতিতেই তিনি ধৈর্য হারান না। অপরাধীর প্রতি ঠান্ডা অথচ নির্মম মনোভাব তার মজ্জাগত। তার সাফল্যের মূলে রয়েছে কাজের প্রতি একাগ্র মনোযোগ এবং নিষ্ঠা। যে কোনো কাজকেই একটা সাংকেতিক দাদা হিসেবে গ্রহণ করেন। প্রথমে অঙ্কটা জেনে নেন, তারপর নিয়ম ধরে তার উত্তর পাবার চেষ্টা করেন। একটা কেস শেষ করতে অন্যদের চেয়ে কিছুটা বেশি সময় নিয়ে থাকেন তিনি, কিন্তু অন্যদের ক্ষেত্রে ভুল হবার যেমন সম্ভাবনা থাকে, তার ক্ষেত্রে সে ধরনের কোনো সম্ভাবনা একেবারে থাকে না বললেই চলে। এখানেই তার কাজের বৈশিষ্ট্য। ক্লদ রেবো আত্মপ্রচারকে অন্তর দিয়ে ঘৃণা করেন। অত্যন্ত সাদামাঠা জীবন তার। শহরতলির ছোট একটা বাড়িতে থাকেন। প্রচুর অগণতি আইনের এবং ক্রিমিনোলজির বই ছাড়া উল্লেখযোগ্য আর কিছু এই বাড়িতে নেই। তিনি বিয়ে করেননি। বই এবং কাজ ছাড়া আরও একটা জিনিসের সাথে গভীর প্রেম আছে তার, সেটা হলো তার প্রিন্স কাট দাড়ি। ক্লদ রেবোর দাড়িটা মেহেদি দিয়ে রাঙানো বলে মনে হয়। সোনালি প্রেমের বাইফোকাল একটা চশমা পরেন তিনি। ঘুমের সময়টা ছাড়া তার সার্বক্ষণিক সঙ্গী হলো ক্যান্সারের দোসর জ্বলন্ত চুরুট। বাইরে বেরিয়ে এসে ড্রাইভারকে গাড়ি নিয়ে অফিসে ফিরে যেতে বললেন তিনি, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তাকে একটা লিফট দেবার প্রস্তাব দিয়েছেন। কালো মার্সিডিজের ব্যাক সিটে বসে চোখ বুজে মন্ত্রী মহোদয় কি যেন ভাবছেন, আর ক্লদ রেবো ঘন ঘন চুরুটে ফুঁক দিয়ে সুগন্ধি ধোঁয়া ছাড়ছেন এবং মাঝে মাঝে তার মেহেদি রঙের দাড়িতে হাত বুলাচ্ছেন। আপনার কি নতুন একটা অফিসের দরকার হবে? চোখ মেলে পাশে বসা রোগা পাতলা লোকটার দিকে তাকালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজন দেখি না, মৃদু গলায় বললেন ক্লদ রেবো। যখনই যা প্রয়োজন হবে সরাসরি আমাকে জানাতে পারেন আপনি। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, একজন সহকারী দরকার হবে আমার, বললেন ক্লদ রেবো। আমার একান্ত সচিব চার্লস ক্যারনকে নিতে পারি? একটু ভাবলেন মন্ত্রী মহোদয়, তারপর বললেন, ঠিক আছে। আর কাউকে দরকার হবে? না, কিন্তু চার্লসকে সব কথা জানাতে হবে আমার। ঠিক আছে, তবে ঘণ্টাখানেক পর সব জানাবে লোকে। এই ব্যাপারে আর সবার মতামত চাইব আমি, দেখি ওদের কারো আপত্তি আছে কি না।
ফলাফল 1 ঘন্টার মধ্যেই আপনাকে জানাতে পারবো বলে আশা করি। তবে চার্লস ক্যারন ছাড়া আর কারো কিছু জানা চলবে না। যত বেশি লোক জানবে ততই বাড়বে ব্যাপারটা সংবাদপত্রে রটে যাওয়ার ভয়। আর কেউ জানবে না, চুরুট কামড়ে ধরে অন্য মনস্কভাবে বললেন ক্লোদ র্যাবো। শুধু ক্যারন। শেষ আরেকটা কথা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন। আপনি সবে উপস্থিত সবার আগেই সবাই আলোচনাক্রমে ঠিক করেছে আপনার কাজের অগ্রগতি সম্পর্কে নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটা করে রিপোর্ট দাখিল করতে হবে গোটা গ্রুপের সামনে। প্রতিদিন সন্ধ্যার পর আমার কনফারেন্স রুমে মিটিং বসবে। আপনি সবাইকে পড়ে শোনাবেন রিপোর্টটা রাত ঠিক 10টার সময়। কিন্তু এর প্রয়োজন আছে, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন। আপনার উপর দায়িত্ব চাপানো হলেও আর সব বিভাগ হাত পা গুটিয়ে বসে থাকছে না। প্রতিদিন একবার সবার মিলিত হওয়া দরকার, তাহলে পরস্পরের অগ্রগতি সম্পর্কে সবাই জানতে পারবে। একটু বিরতি নিলেন তিনি, তারপর বললেন, সবাই যার যার পদ্ধতি অনুযায়ী কাজ শুরু করলেও আমরা কিন্তু আপনার উপরই ভরসা করছি। প্রেসিডেন্টের কোনো রকম ক্ষতি হওয়ার আগেই লোকটাকে ধরতে হবে আপনার। কাজটা খুব কঠিন, প্রায় অসম্ভব জানি। লোকটার নির্দিষ্ট কোনো টাইম টেবিল আছে কি না, থাকলে সেটা কি, এসব কিছুই আমরা জানি না। হয়তো আগামীকাল সকালেই বেছে নিয়েছে সে, কিংবা হয়তো আগামী মাসের শেষ দিকের কোনো একটা দিনই আঘাত হানবে বলে ঠিক করেছে। আমার একটা প্রশ্ন আছে। কথা বলার সময় ক্লোদ র্যাবোর মুখ থেকে মৃদু ধোঁয়া বেরোলো। বলুন, সাগ্রহে জানতে চাইলেন মন্ত্রী মহোদয়। লোকটাকে খুঁজে দিলাম, সেখানে কি আমার দায়িত্ব শেষ? হঠাৎ এই প্রশ্ন কেন, মশিয়ে র্যাবো? একটু চিন্তা করলেন বিশ্বের সেরা গোয়েন্দা, তারপর মৃদু হেসে বললেন, ডেকে নিয়ে এসে আমার ঘাড়ে দায়িত্ব চাপাবার ভঙ্গিটার মধ্যে অদ্ভুত একটা অস্বাভাবিকতা আছে। তাই কেন যেন মনে হচ্ছে কাজটা পুরোপুরি শেষ করার আগেই বোধহয় আমার ঘাড় থেকে তুলে নেওয়া হবে দায়িত্বটা। স্বরাষ্ট্রমন্ত্রী অবাক হয়ে তাকিয়ে আছেন ক্লোদ র্যাবোর দিকে। ধীরে ধীরে তিনি বললেন, আপনি ঠিকই ধরেছেন মশিয়ে র্যাবো। অ্যাকশন সার্ভিসের ইচ্ছে, আপনি শুধু লোকটার হদিশ জানাবেন, বাকি কাজ তারাই করবে। কাজ জাগালেন ক্লোদ র্যাবো, তাতে আমার আপত্তি নেই। স্বস্তির একটা হাঁপ ছাড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী, বললেন, ধন্যবাদ মশিয়ে র্যাবো। মনে রাখবেন, ফ্রান্সের সবচেয়ে ক্ষমতাবান পুলিশ এখন আপনি। এই ক্ষমতার সদ্ব্যবহার করে জাতির কর্ণধারকে রক্ষা করার দায়িত্ব আপনার উপর। আমি পরে সাফল্য কামনা করি। নিঃশব্দে নতুন একটা চুরুট দড়িয়ে এক মুখ ধোঁয়া ছাড়লেন ক্লোদ র্যাবো। গাড়িতে মধ্যে দাঁড়িয়ে পড়েছে। তিনি নামতে উদ্যত হয়ে বললেন, ধন্যবাদ মশি, আমি যথাসাধ্য চেষ্টা করব। ছোট্ট অফিসের সর্বত্র ক্লোদ র্যাবোর ব্যক্তিগত সরল রুচির ছাপ সুস্পষ্ট। কামরাটা এতই সাদাসিধেভাবে সাজানো যে মনেই হয় না এখানে বসে একজন লোক ফ্রান্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি বিভাগকে পরিচালনা করেন। কামরাটা দৈর্ঘ্যে 14 ফিট, প্রস্থে 12 ফিট। দক্ষিণ দিকে দুটো ভারী পর্দার টাঙানো জানালা। জানালাগুলোর সামনে দাঁড়ালে বুলেভার্ড সেন্ট মিবেল, তারপর নদীটাকে দেখতে পাওয়া যায়। কামরায় দুটো ডেস্ক, একটা জানালার সামনে, অপরটা পূব দিকের দেওয়াল ঘেঁষে। ক্লোদ র্যাবোর ব্যক্তিগত সচিবের জন্য দরজাটা জানালাগুলোর উল্টো দিকে। ডেস্কের পেছনে রিভলভিং চেয়ার দুটো ছাড়া আসবাব বলতে আর রয়েছে কাঠের একটা খাড়া পিঠওয়ালা হাতলিন চেয়ার। দরজার পাশে একটা আর্ম চেয়ার। বড় আকারের 6টা ফাইলিং ক্যাবিনেট দাঁড়িয়ে আছে পশ্চিম দেওয়াল জুড়ে। এগুলোর মাথায় সুন্দরভাবে সাজানো রেফারেন্স আর ল বুক। জানালার পাশে লম্বা একটা বুক কেস, তাতে মোটা মোটা অসংখ্য বই সাজানো রয়েছে। দেওয়ালের উপরের অংশে জানালা দুটোর মাথার কাছে দুটো বড় বড় তৈলচিত্র শোভা পাচ্ছে। একটা প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল দ্য গলের, অপরটি বর্তমান প্রেসিডেন্ট জিস্কার দেস্তার। রিভলভিং চেয়ারে হেলান দিয়ে বসে আছে ক্লোদ র্যাবো। ছোটখাটো মানুষটা প্রায় ডুবে গেছেন মস্ত চেয়ারের কোলে। একটা হাত
চেয়ারের হাতলে লম্বা হয়ে পড়ে আছে। আঙুলের ফাঁকে ধরা ছুরিটা আপন মনে নীলসে ধোঁয়া ছাড়ছে। চোখ বুজে আছেন ক্লোদ্রাবো। দেখে মনে হতে পারে ঘুমিয়ে পড়েছেন তিনি। অফিসে প্রবেশ করার প্রায় 1 ঘন্টা উত্তীর্ণ হতে চলেছে। এর মধ্যে দুটো কাজ করেছেন ক্লোদ্রাবো। তার ব্যক্তিগত সচিবকে টেলিফোনে জানিয়েছেন ঠিক 1 ঘন্টা 5 মিনিট পর সে যেন তার সাথে দেখা করে এবং নিজের ডেস্ক থেকে সমস্ত ফাইল সরিয়ে ফেলেছেন। ঠিক 1 ঘন্টা পর ঝনঝন শব্দে ফোন বাজল। চোখ খুলে টেলিফোনের দিকে তাকালেন ক্লোদ্রাবো। দ্বিতীয়বার রিং হওয়ার পর হাত বাড়িয়ে রিসিভারটা নিলেন তিনি। কানের কাছে ধরে জানতে চাইলেন, মসিয়ে? অপর প্রান্ত থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কণ্ঠস্বর বেশি এলো, মসিয়ে ক্লড, আপনার ব্যক্তিগত সচিবকে আপনি সহকারী হিসেবে নিতে পারেন। ধন্যবাদ মসিয়ে। দুটো মাত্র শব্দ উচ্চারণ করে রিসিভারটা ক্র্যাডলে রেখে দিলেন ক্লোদ্রাবো। চুরুটে মৃদু একটা টান দিয়ে আবার তিনি হেলান দিলেন চেয়ারে। চোখ বুঝলেন, নাক দিয়ে মিহি ধোঁয়া বেরোচ্ছে। ঠিক 5 মিনিট পর মৃদু নখ হলো দরজায়। চোখ মেললেন ক্লোদ্রাবো। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে দরজাটা খুলে যাচ্ছে। দীর্ঘদেহী সুদর্শন এক যুবক প্রবেশ করল কামরায়। সবিনয়ে একটু মাথা নোয়ালো সে। তারপর দরজাটা বন্ধ করে দিয়ে নিঃশব্দ পায়ে এগিয়ে এসে ক্লোদ্রাবোর ডেস্কের সামনে দাঁড়ালো। সিধে হয়ে বসলেন ক্লোদ্রাবো। তার সরল মুখে স্নেহের হাসি ফুটে উঠেছে। বসো ক্যারন, মৃদু কণ্ঠে বললেন তিনি। চার্লস ক্যারন হাতলেন কাঠের চেয়ারে নিঃশব্দে বসল। তারপর, বলো, আমার নাতনি সুসনা আর বেটি পদেমা ভালো তো? ব্যগ্রভাবে আর একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন তিনি, কিন্তু কেমন যেন সংকোচে জড়িয়ে পড়ে চুপ করেই থাকলেন। ওরা দুজনেই ভালো আছে, কেমন যেন মুখস্থ বুলির মতো বলল চার্লস ক্যারন। কাজ শুরুর আগে প্রতিদিন এই প্রশ্নের জবাব দিতে হয় তাকে। মজার একটা খবর আছে, বলল ক্যারন। লক্ষ্য করল মুহূর্তে আগ্রহে উজ্জ্বল হয়ে উঠল বসের মুখটা। চোখ দুটো কি এক আশায় চকচক করছে। আপনি ড্রয়িং এর যে সরঞ্জাম উপহার দিয়েছিলেন তার প্রতিদান হিসেবে সুসনা এক কাণ্ডই করেছে। কি ব্যাপার? সামনের দিকে একটু ঝুঁকে পড়লেন ক্লোদ্রাবো। ফটো দেখে হুবহু আপনার একটা ছবি এঁকে ফেলেছে। টেবিলে চাপড় মেরে ছেলে মানুষের মতো হো হো করে হেসে ফেললেন ক্লোদ্রাবো। তারপর বললেন, কি আমি বলিনি? তোমার মেয়ের লম্বা লম্বা আঙ্গুল দেখে তখনই আমি বুঝেছিলাম এ মেয়ে জাত শিল্পী হয়ে জন্মেছে। হঠাৎ গম্ভীর হলেন ক্লোদ্রাবো। বললেন, দুনিয়া জোড়া যখন খ্যাতি হবে ওর, আমাকে নিয়ে আলোচনা না করে শিল্প সমালোচকদের কোনো উপায় থাকবে না তখন। শিল্পীর প্রথম সৃষ্টি একজন বুড়ো লোক যার একমাত্র শখ রসুনের চাটনি তৈরি করা। অত্যন্ত কৌশলে প্রসঙ্গটা উত্থাপন করলেন ক্লোদ্রাবো। গত সপ্তাহে 1 বোতল রসুনের চাটনি নিজের হাতে তৈরি করে চার্লস ক্যারনের স্ত্রী পদেমাকে পাঠিয়েছেন। তার তৈরি চাটনির প্রশংসা পাওয়ার জন্য ছেলে মানুষের মতো ব্যগ্র হয়ে ওঠেন তিনি। কেউ যদি তার চাটনি খেয়ে কোনো মন্তব্য না করে তিনি প্রচণ্ড মানসিক আঘাত পান। অবশ্য চাটনির প্রশংসা পাওয়ার জন্য তার এই দুর্বলতার কথা খুব কম লোকই জানে। চার্লস ক্যারনেরও ব্যাপারটা জানা নেই। জানা থাকলে আজ তাকে এই তিরস্কার সহ্য করতে হতো না। ক্যারন ইতস্তত করছে, কে যেন বলতে চায় সে, কিন্তু সংকোচ কাটিয়ে উঠতে পারছে না। কিছু বলবে ক্যারন? হ্যাঁ, না মানে, পদেমা আপনাকে ফোন করতে চেয়েছিল, কিন্তু ধমক দিয়ে ওকে আমি। কেন? আপনি ব্যস্ত মানুষ, আপনাকে এসব ব্যাপারে বিরক্ত করা অন্যায়। কিন্তু ফোন করতে চেয়েছিল কেন?
আপনার রসুনের চাটনির ব্যাপারে ইতস্তত করলো চার্লস। খুব নাকি ভালো লেগেছে? আচ্ছা। খুশিতে অদ্ভুত বদলে গেল পুরো ক্লোদ র্যাবর চেহারা। চশমার ভেতর চোখ দুটো প্রায় বুজে এসেছে, ফুলে উঠেছে দুদিকের গাল, ঠোঁটের দুই কোণ, কানের লতি ছই ছই। আনন্দ উপচে পড়ছে তার চেহারা থেকে। খুব ভালো লেগেছে তাই বললো বুঝি? বেশ বেশ, আরেক বোতল তাহলে পাঠাতে হবে। ঠিক আছে, আমাকে মনে করিয়ে দিতে হবে না। সময় হলেই। হঠাৎ তার খেয়াল হলো পদেমা ফোন করতে চেয়েছিল কেন? জানতে চাইলেন তিনি, ফোন করতে চেয়েছিল কেন? ইতস্তত করছে এখনো চার্লস। কারণ বলল, আরেক বোতল চাটনি চাইবে, কিন্তু ওকে আমি ধমক। শির দ্বারা খাড়া হয়ে গেল ক্লোদ র্যাবর। ধপ করে জ্বলে উঠল চোখ দুটো। নিমেষে প্রচণ্ড রাগে মুখটা লাল হয়ে উঠল তার। তুমি একটা অপদার্থ, গর্জে উঠলেন তিনি। কমন সেন্স কি জিনিস তাই তোমার জানা নেই? তুমি। অবাক বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেছে চার্লস। ক্যারন কার সঙ্গে বসে রয়েছে সে? ইনি কি ক্লোদ র্যাবো, তার বস? বিশ্বাস করতে হিমশিম খাচ্ছে সে। ক্লোদ র্যাবোকে উঁচু গলায় কথা পর্যন্ত বলতে শুনিনি কেউ কোনোদিন। রাগ করতে দেখা তো দূরের কথা, সেই ব্যক্তি রাগে অন্ধ হয়ে গেছেন। তার দিকে তর্জনী তুলে শাসাচ্ছেন। সম্পূর্ণ অবিশ্বাস্য একটা ব্যাপার, অথচ বাস্তব সত্য। কেমন যেন ভয় পেয়ে গেল ক্যারন। ছি 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 ছি। ক্লোদ র্যাবো তার সচিবকে ঠাস করে একটা চড় মারা থেকে অতি কষ্টে নিজেকে সামলে রেখেছেন। সুস্বাদু একটা খাবার জিনিস। মেয়েটার ভালো লেগেছে বলেই না আরেক বোতল চাইছে, আর তুমি কিনা তাকে ধমক মেরে তারপর স্পর্ধার বলি আরি আমাকে আবার শোনাচ্ছ। একটা হাত উঁচু করলেন তিনি, তরজরি খাড়া করে শাসাতে শুরু করলেন। ফের যদি ওকে টেলিফোন করতে বাধা দাও, পস্তাতে হবে তোমাকে। যদি ভালো চাও, মাপ চেয়ে নিও পদেমার কাছে, এবং এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যাও তুমি। কথা শেষ করেই ঝপ করে চেয়ারে হেলান দিলেন ক্লোদ র্যাবো। চোখ বুজে চুপচাপ নিঃশা বসে রইলেন। বোকার মতো নিঃশব্দে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো চার্লস ক্যারন। বিস্ময়ের ছাপ এখনো লেগে রয়েছে মুখে। জীবনে যা কল্পনাও করা যায় না, এই মুহূর্তে তাই ঘটে গেছে। কিসের লক্ষণ এটা? তার বস কি পাগল টাগল হয়ে যাচ্ছেন? হঠাৎ মনে পড়লো তাকে চলে যেতে বলেছেন বস। ধীরে ধীরে যন্ত্রচালিত পুতুলের মতো ঘুরে দাঁড়ালো সে। এগুলো দরজার দিকে। ডাক্তারকে খবর দেওয়া দরকার, ভাবছে সে। দরজা খুলে বেরিয়ে যাবে কারণ পিছন থেকে অতি পরিচিত মৃদু নরম স্নেহের ডাক শুনতে পেল সে। কারণ এদিকে এসো। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো ক্যারন। দেখল চেয়ারে সিধে হয়ে বসেছেন ক্লোদ র্যাবো। ধীরে সুস্থে তিনি একটা চুরুটে অগ্নি সংযোগ করছেন। ঠোঁটের কোণে সেই বিখ্যাত সরল হাসিটা লেগে রয়েছে। 30 সেকেন্ড আগের মানুষটাকে চেনার কোনো উপায় নেই। এগিয়ে এসে ডেস্কের সামনে দাঁড়ালো ক্যারন। তার দিকে মুখ তুলে তাকালেন ক্লোদ র্যাবো। একটু হেসে বললেন, বসো, তোমার সাথে অত্যন্ত জরুরি আলাপ আছে। ধীরে ধীরে বসলো ক্যারন। বসের স্বাভাবিক আচরণটাকেও কেমন যেন সন্দেহের চোখে দেখছে সে। কিন্তু রৌশনের চাকরি সম্পর্কে ক্লোদ র্যাবো আর কোনো কথাই তুললেন না। ক্যারন চেয়ারে বসতেই ডেস্কের তালা খুলে কর্নেল বোল্যান্ডের রিপোর্টটা বের করে তার সামনে রাখলেন তিনি। বললেন, পড়ো। এক বিষয়ের ধাক্কা কাটতে না কাটতে আরেক বিষয়ের ধাক্কা। দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে OAS এর ষড়যন্ত্রের রিপোর্টটা পড়তে পড়তে মুখ থেকে রক্ত নেমে গেল ক্যারনের। ফ্যাকাশে হয়ে গেল চেহারা। পড়া শেষ হতেই ঝট করে মুখ তুলে তাকালো সে বসের দিকে। এবার মন দিয়ে শোনো, বললেন ক্লোদ র্যাবো। এই ব্যাপারে আমার উপর কি দায়িত্ব চাপানো হয়েছে? স্বভাব সুলভ মৃদু কণ্ঠে ধীরে ধীরে কথা বলে যাচ্ছেন তিনি। আজ বিকেলের মিটিংয়ে যা যা ঘটেছে প্রায় সবই শোনালেন ক্যারনকে। নিঃশব্দে শুনে যাচ্ছে ক্যারন। আধ ঘন্টা পর থামলেন ক্লোদ র্যাবো।
মাই গড, আঁতকে উঠল ক্যারন। মসিয়ে, ওরা আপনার ওপর অন্যায় করেছে। মাথা নিচু করে কি যেন ভাবল সে, তারপর মুখ তুলে দুশ্চিন্তা আর উদ্বেগের দৃষ্টিতে তাকালো বসের দিকে। মসিয়ে, এর একটাই অর্থ, দায়িত্বটা ওরা আপনার ঘাড়ে চাপিয়েছে, তার কারণ কেউ তার নিজের ঘাড়ে এটা নিতে চায়নি। এটা একটা অসম্ভব কাজ, শুনতে সাধারণ, মাত্র একজন লোককে খুঁজে বের করা, কিন্তু কাজটা সফল হওয়া না হওয়া স্রেফ ভাগ্যের ব্যাপার। ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি, সেই ঝুঁকিটা ওরা কেউ নিতে চায়নি। একটু বিরতি নিল ক্যারন, তারপর বলল, মসিয়ে, আপনি ব্যর্থ হলে তার পরিণতি কী হবে বুঝতে পারছেন তো? ওরা সব দোষ চাপাবে আপনার একার ঘাড়ে। জানি, কারণ খুব সহজ গলায় বললেন ক্লদ্রাবু। ওরা দোষ দেবে সে ভয়ে নয়, আমরা ব্যর্থ হলে আমাদের প্রেসিডেন্ট মারা যাবেন এই কথা ভেবে এই কাজে সফল হবার চেষ্টা করব আমরা। আর দেরি না করে এখনই আমি কাজে হাত দিতে চাই। কিন্তু মসিয়ে, আমরা শুরু করব কোথা থেকে? সবিষয়ে জানতে চাইল ক্যারন। ফ্রান্সের সবচেয়ে ক্ষমতাবান দুজন পুলিশ আমরা, সেই ক্ষমতা আমরা পুরোপুরি সদ্ব্যবহার করব, বললেন ক্লদ্রাবু। কোথা থেকে শুরু করব? কেন, তুমি তোমার ডেস্কের পেছন থেকে, আর আমি আমার ডেস্কের পেছন থেকে শুরু করব। যাও, নিজের জায়গায় বসে প্যাড টেনে নাও। চেয়ার ছেড়ে দ্রুত উঠে দাঁড়ালো ক্যারন, নিজের ডেস্কের পিছনে গিয়ে বসল। নোট নাও, বললেন ক্লদ্রাবু। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বিভাগীয় কোনো কাজের ব্যাপারে আমাকে বিরক্ত করা চলবে না। এই ক্যামেরায় যতগুলো টেলিফোন আছে সবগুলোর কানেকশন কেটে দিতে হবে। পরিবর্তে মাত্র একটা নতুন টেলিফোন আনতে হবে। টেলিফোন এক্সচেঞ্জে যাও, ওদেরকে বলো 10টা বাইরের লাইন আমাদেরকে ছেড়ে দিতে হবে। সাথে একজন স্থায়ী অপারেটর দরকার। কোনোরকম অজুহাত দেখাবার চেষ্টা করলে চেয়ারম্যানের সাথে দেখা করে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করে নিতে বলবে। অন্যান্য যে কোনো ব্যাপারে আমার নির্দেশ পালন করতে গিয়ে যদি বাধা বা অসুবিধার সম্মুখীন হও, সরাসরি ডিপার্টমেন্টের চিফের সাথে গিয়ে দেখা করবে এবং আমার নাম বলবে। লিখিত লিখিত অফিসিয়াল নির্দেশ কাল সকালের মধ্যে সব বিভাগে পৌঁছে যাবে। লিখিত অফিসিয়াল নির্দেশ কাল সকালের মধ্যে সব বিভাগে পৌঁছে যাবে। তাতে আমার যে কোনো অনুরোধ সাথে সাথে রক্ষা করার সুস্পষ্ট নির্দেশ থাকবে। একটা সার্কুলার মেমোরান্ডাম তৈরি করো, প্রত্যেক বিভাগীয় প্রধানের কাছে যাবে যারা আজকের বিকেলের মিটিংয়ে উপস্থিত ছিল। তাতে ঘোষণা থাকবে, এখন থেকে তুমি আমার ব্যক্তিগত সহকারীর দায়িত্ব বহন করছো। কোনো কাজে তুমি কোনো বিশেষ সুবিধা চাইলে সবাইকে মনে করতে হবে সেটা আমারই অনুরোধ, বুঝেছ? লেখা শেষ করে মুখ তুলল ক্যারন। বুঝেছি মসিয়ে। রাত শেষ হবার আগেই শেষ করতে পারবো সব? কোনটা আগে? টেলিফোন লাইন সবচেয়ে ভালো অপারেটরকে যেন দেয় এরা। ঠিক আছে মসিয়ে, লাইনের ব্যবস্থা হলে। চিন্তা ভাবনার জন্য এক মুহূর্ত ব্যয় করছেন না ক্লদ্রাবু। তা লক্ষ্য করে ক্যারন বুঝল কি করতে হবে না হবে তা আগেই মনে মনে স্থির করে রেখেছেন বস। লাইন পাবার পর 7টা দেশের হোমসাইড ডিভিশনের প্রধানদের সাথে যোগাযোগ করতে চাইব আমি। চুরুট ফুঁকতে ফুঁকতে কথা বলছেন ক্লদ্রাবু। ইন্টারপোলের বৈঠকগুলোই এরা প্রায় সবাই উপস্থিত হন, তাই এদের প্রায় প্রত্যেককে ব্যক্তিগতভাবে চিনি আমি। কোনো কোনো ক্ষেত্রে অবশ্য শুধু ডেপুটি চিফকে চিনি। একজনকে না পেলে আরেকজনের সাথে যোগাযোগ করবে। মুখ তুলে প্রশ্নবোধক চোখে তাকালো ক্যারন। দেশগুলোর নাম মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ওয়াশিংটনের ডোমেস্টিক ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার, ব্রিটেন স্কটল্যান্ড ইয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট ক্রাইম অফ কমিশনার, বেলজিয়াম, হল্যান্ড, ইটালি, ওয়েস্ট জার্মানি, সাউথ আফ্রিকা। বাড়িতে বা অফিসে যাকে যেখানে পাও তার সাথে সেখানে যোগাযোগ করো।
চুপ করে গেলেন ক্লোদ্রাবু। সহকারীকে লিখে শেষ করার সময় দিচ্ছেন। তারপর আবার বললেন, এদের প্রত্যেকের সাথে একে একে যোগাযোগ করার সময় জানাবে ইন্টারপোলের কমিউনিকেশন রুম থেকে। আমার সাথে তাদের টেলিফোন যোগাযোগ ঘটবে সকাল 7টা থেকে 10টার মধ্যে, 20 মিনিট পর পর। হোমিসাইড চিফেরা কে কখন তার কমিউনিকেশন রুমে উপস্থিত থাকতে পারবেন সেই সময়টা জেনে নিয়ে ইন্টারপল কমিউনিকেশন রুমে গিয়ে তার সাথে আমার কথা বলার জন্য কল বুক করে রেখো। কলগুলো পার্সন টু পার্সন হতে হবে, ফ্রিকোয়েন্সি ইউএসএ। কোনো মতেই অন্য কেউ যেন শুনতে না পায়। প্রত্যেককে বোঝাবে আমি যা বলতে চাই তা শুধুমাত্র তার একার কানের জন্য বলা হবে। মেসেজটা শুধু ফ্রান্সের জন্য নয়, সম্ভবত তার দেশের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করবে। 7টা কলের শিডিউল 6টার আগেই লিখিতভাবে জানাবে আমাকে। দ্রুত সব নোট করে নিল ক্যারন। চুরুট ধরাবার জন্য একটু থেমেছেন ক্লোদ্রাবু। এক মুখ ধোঁয়া ছেড়ে তিনি বললেন, এখন আমি হোমিসাইডে যাচ্ছি। উদ্দেশ্য ফ্রান্সে কোনো দুষ্কর্মের জন্য সন্দেহ করা হয়েছিল অথচ গ্রেপ্তার করা হয়নি এমন কোনো বিদেশি খুনি সম্পর্কে কোনো খবর পাওয়া যায় কিনা দেখা। তোমার কোনো জিজ্ঞাসা আছে? না মশিয়ে, ক্যারন বলল। আমি বরং কাজ শুরু করে দিই। কথা শেষ করে টেলিফোনের দিকে হাত বাড়ালো সে। রসুনের চাটনি, বললেন ক্লোদ্রাবু। মাঝ পথে থেমে গেল ক্যারনের হাত। সবিষয়ে ঝট করে মুখ তুলে বসের দিকে তাকালো সে। পেতে একটু দেরি হবে পদেমার, কথাটা তাকে জানিয়ে দিও। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন ক্লোদ্রাবু। ঠিক আছে মশিয়ে। বেশি কথা বলার ঝুঁকি নিল না ক্যারন। বসের পেছন দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সে, যতক্ষণ না তিনি ছোট ছোট পদক্ষেপে কামরা থেকে বেরিয়ে গিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিলেন। দূরের গির্জায় তখন 11ই অক্টোবরের শেষ 12টা ঘন্টা বাজতে শুরু করেছে। মাঝরাত। মস্ত ভুপু আর সারা শরীরে মন খানেক চর্বি নিয়ে গাড়ি থেকে নামলো প্রিন্স সুরেদের উপপ্রধান কর্নেল পেপন। দোতলার একটা কামরায় আলো জ্বলছে দেখে লুইসা পিয়েত্রোর মুখটা ভেসে উঠল মনের পর্দায়। অমনি সারা শরীরে একটা পুলকের ঢেউ বয়ে গেল। স্ত্রী লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক মিটিংয়ে যোগ দিতে দেশের বাইরে গেছে। এই সুযোগে সব কটা মহাদেশও বেরিয়ে আসবে এবং বাড়ি খালি থাকার সুযোগে কর্নেল প্যাপনও রোজ রাতে চুটিয়ে প্রেম করছে তার নতুন বান্ধবী লুইসা পিয়েত্রোর সাথে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠার সময় মুচকি হাসল প্যাপন। আশ্চর্য খেলবে মেয়েটা। ডোব গিলে ভাবল সে। শরীরও বটে একখানা, ঠিক যেন একটা ঢেউ উঠা নদী। স্ত্রী ফিরে এলেও এই জিনিস হারানো চলবে না। অন্য একটা বাড়িতে গোপনে থাকার ব্যবস্থা করে দিতে হবে। করিডোরে উঠে প্যাপন দেখল লুইসা পিয়েত্রোর কামরার দরজা খোলা, পর্দা ঝুলছে। অদ্ভুত একটা তৃপ্তি বোধ করল প্যাপন। ফিরতে তার যত দেরি হোক, তার জন্য রাত জেগে বসে থাকে মেয়েটা। ভাবল সেও লুইসের কাছে সেক্স পার্টনার হিসেবে কম লোভনীয় নয়। পর্দা সরিয়ে বেডরুমে ঢুকলো প্যাপন। বিছানা খালি, ছোপায় হেলান দিয়ে বসে আছে লুইসা পিয়েত্রো, হাতে একটা মদের গ্লাস। কর্নেলকে দেখেই উঠে দাঁড়ালো সে, কিন্তু সাথে সাথে টলতে শুরু করলো। কর্নেলের মনে হলো পিয়েত্রো বুঝি টলে পড়েই যাবে। দ্রুত এগিয়ে গিয়ে 2 হাত দিয়ে মেয়েটাকে ধরল সে, টেনে বুকের উপর আনলো। ডুলু ডুলু চোখ মেলে কর্নেল প্যাপনকে দেখছে লুইসা পিয়েত্রো। কে কে তুমি? জড়িত কণ্ঠে থেমে থেমে কথা বলছে সে। আমার কর্নেল প্যাপন। কর্নেলের বুকে মুখ ঘষতে শুরু করলো সে, তারপর ফুপিয়ে কেঁদে উঠল। তুমি নির্মম, তুমি নিষ্ঠুর। রাত জেগে দুশ্চিন্তায় ছটফট করি, অথচ একটা ফোন করে আমাকে শান্ত করার কথা তোমার মনে থাকে না। ব্যস্তভাবে কর্নেল বলল, কতবার বলেছি তোমাকে আমার জন্য জেগে বসে থেকো না তুমি? জানোই তো পুলিশের চাকরি করি, ইচ্ছা থাকলেও সবসময় ফোন করা সম্ভব নয়। তুমি তুমি আমাকে ভালোবাসো না। জড়িয়ে জড়িয়ে বলল লুইসা, হাত দিয়ে কর্নেলের বুকে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিতে চাইছে।
বাঁ হাতের গ্লাসটা মুখের সামনে তুলল সে। মনের দুঃখে আজ আমি মাতাল হয়েছি, তুমি যাও, আমাকে একা থাকতে দাও। গ্লাসে চুমুক দিতে যাচ্ছে লুইসা, কিন্তু তার হাত থেকে সেটা কেড়ে নিয়ে মৃদু শব্দে হাসল কর্নেল প্যাপন। মাতাল হয়েছ, ভালো করেছ। তোমার সব দুঃখ আজ কড়ায় গন্ডায় মিটিয়ে দেব। নিচু হয়ে একটা হাত লুইসার হাঁটু দুটোর পেছন দিকে নিয়ে গেল কর্নেল, আর একটা হাত লুইসার বগলের তলা দিয়ে অপর দিকের কাঁধে তুলে দিল। মাটি থেকে শূন্য তুলে নিল সে লুইসাকে, এগুলো বিছানার দিকে। কিন্তু তার পিঠে দমাদম ঘুষি মারছে লুইসা, চেঁচাচ্ছে, নামাও আমাকে, ছাড়ো আমাকে, তুমি পাষাণ, একটা খবর পর্যন্ত যে দেয় না তার সাথে শোবো না। ও হাসছে কর্নেল প্যাপন। বিছানায় শুয়ে দিল সে লুইসাকে, সিধে হয়ে দাঁড়ালো। দ্রুত কাপড় ছেড়ে দিগম্বর হতে 30 সেকেন্ডের বেশি সময় নিল না সে। বিছানায় গড়াগড়ি খাচ্ছে লুইসা পিয়েত্রো। প্রকাণ্ড ভুঁড়ি, কালো লোমে ঢাকা উদম ভ্যাটম শরীরটা দেখে ঘৃণায় গা রি রি করে উঠল তার। বিছানায় উঠে তার পাশে মস্ত শিম্পাঞ্জির মতো উবু হয়ে বসল কর্নেল প্যাপন। গাউনের ভিতর হাত ঢুকিয়ে অন্তর্বাস টানাটানি করছে। তার মুখের উপর থাবা বসিয়ে দিল লুইসা পিয়েত্রো। পর মুহূর্তে গড়িয়ে উপর হয়ে শুল। প্লিজ লুইসা, আবেদনের সুরে বলল কর্নেল প্যাপন। তোমাকে পাবো এই আশায় সারাদিন অপেক্ষা করেছি, এখন যদি ফিরিয়ে দাও পাগল হয়ে যাব আমি। সারাটা দিন করেছোটা কি, আমার কথা মনে পড়েনি? লুইসা নিতম্বে হাত রেখে কর্নেল প্যাপন বলল, আরে কি এক ঝামেলা যে জড়িয়ে পড়েছি, শুনলে হাত করবে তুমি। এক নিমিষে ছুটে যাবে নেশা। মিথ্যে কথা, আমাকে শান্ত করার চেষ্টা করছো। আরে না। কর্নেল প্যাপন 2 হাত দিয়ে ধরে চিৎ করল লুইসাকে। লুইসা বাধা দিল না দেখে খই পড়তে শুরু করলো তার মুখে। একটা হত্যা ষড়যন্ত্র আবিষ্কৃত হয়েছে বুঝলে, আল কাপুর বিরুদ্ধে। মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল লুইসার শরীর। দূর দূর, অবিশ্বাসের সুরে বলল সে। স্রেফ গোল ছাড়ছ তুমি না, বলো তোমাদের কাপুকে ছুতে হলে 600 সহস্র গার্ডের লাশ টপকে যেতে হবে। তাকে খুন করতে চাইবে এমন পাগল কে আছে? অত্যন্ত দক্ষ হাতে লুইসার কাপড় খুলছে কর্নেল প্যাপন। বলল, খবরটা মিথ্যে হতে পারে না। এমন শারীরিক কষ্ট দেওয়া হয়েছে যে ম্যাটাপেন মিথ্যে কথা বলতেই পারে না। লোকটা কাপড় পুরানো এক শত্রু, বাংলাদেশের একজন স্পাই, মাসুদ রানা। বদ্ধ একটা পাগল, তাতে কোনো সন্দেহ নেই। দূর, বিশ্বাস হয় না। বিশ্বাস না হওয়ারই কথা, বলল কর্নেল। কাপড় চোপড় সরানো শেষ করেছে সে, এখন হাত দিয়ে স্পর্শ নিচ্ছে ঢেউ ওঠা নদীর। 8 ঘন্টা পর ঘুমিয়ে পড়েছে কর্নেল প্যাপন। নাক ডাকছে। ধীরে ধীরে বিছানা ছেড়ে নামলো লুইসা পিয়েত্রো। কাপড় পরার জন্য সময় নিল না। পা টিপে টিপে বেডরুম থেকে বেরিয়ে পাশের কামরায় ঢুকলো। মাঝখানের দরজাটা নিঃশব্দে বন্ধ করল সে। দ্রুত এগিয়ে গেল টেলিফোনের দিকে। পরবর্তী বৃহস্পতি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।